গল্পের নাম ভালোবেসে অবশেষে। লিখেছেন নুসরাত জেরিন। বিয়ের দিন সকালে বর বিয়ে করবে না বলে বেঁকে বসলে মিলির যতটা না কষ্ট লেগেছে তার থেকেও বেশি কষ্ট লেগেছে এটা শুনে যে সম্মান বাঁচাতে তার বিয়ে ঠিক করা হয়েছে বড় বোনের ভাসুরের সাথে। মিলির বড় বোনের নাম নীরা। খুবই চমৎকার একটা মেয়ে, বিয়ে করেছে নামি দামি পরিবারের এক ছেলেকে। যদিও অত বড় ঘরে মিলিদের পরিবারের সম্বন্ধ হয় না, তবুও হয়ে গেছে লাভ ম্যারেজের কেরামতিতে। কিন্তু তাই বলে সেই একই পরিবারে আরও একটি মেয়ে যাবে, তাও কিনা বোনের ভাসুরের বউ হয়ে। মিলি পারছে না হাউমাউ করে কেঁদে দুনিয়া ভাসাতে। তার বিয়ে ঠিক হয়েছিল অলোক নামের এক ছেলের সাথে। কি মিষ্টি ব্যবহার ছেলেটার, অথচ শেষ মুহূর্তে কাজটা কি করলো? পছন্দের মেয়ে আছে সে কথা আগে জানাতে পারলো না, বিয়ের দিনই জানাতে হলো। কারোর তো কিচ্ছুটি হলো না, উল্টে মিলির কত বড় ক্ষতি হয়ে গেল। নীরা তাড়াহুড়ো করতে করতে বলল, গোমড়া মুখ করে আর কতক্ষণ বসে থাকবি বোন, এবার তৈরি হ, বাইরে যে সবাই তাড়া দিচ্ছে। মিলি তড়াক করে খাট থেকে উঠে বসলো। বিয়েটা কি কোনোভাবে আটকানো যায় না রে আপা? আটকানো গেলেও বা আটকাবি কেন? বাবার মান সম্মানের কথা ভাববি না? বাড়ি ভর্তি মেহমান, সবাই তো বিয়ের জন্য এসেছে। এখন কিভাবে বলবো সবাইকে যে বিয়ে হবে না? মিলির হঠাৎ আশার আলো সন্ধান পাবার আশায় উজ্জ্বল হওয়া চোখগুলো নিমেষেই মিলিয়ে গেল। তাই বলে আর কোনো ছেলে পেলি না ওই গোমড়া মুখোটাকে? নীরা সামান্য হাসলো। কেন রে, শিয়াম ভাই খারাপ কোথায় শুনি? না হয় আগে একবার বিয়েই হয়েছিল, কিন্তু সংসার তো করতে পারলো না। তার আগেই বউটা। মিলি ফোড়ন কাটল। অমন গম্ভীর চেহারা দেখলে কোন বই বা তার সাথে সংসার করতে চাইবে? আর যা ব্যবহার দেখো, এই জন্যেই হয়তো তার বউ পালিয়েছিল। নীরার হাসি খুশি মুখে বিষাদের ছায়া নামলো। বাইরের রুক্ষ রূপটা দেখে কত সহজেই সবাই বিচার করে ফেলে, অথচ না জেনে কারো সম্বন্ধে এসব বলা উচিত হয়নি মিলি। তাছাড়া সে খারাপ হোক বা ভালো, আজ তার সাথেই তোর বিয়ে হচ্ছে। মিলির মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। তার বোনটা এমনি সময় তাকে বোন বলে ডাকে, কিন্তু শুধু রেগে গেলে মিলি বলে। এই যে এইমাত্র বলল, নিশ্চয়ই সে রেগে আছে, তাও আবার কার জন্য? ওই গোমড়া মুখোটার জন্য। লোকটাও বলিহারি, এত দিন ধরে শুনে এলো লোকটা নাকি জীবনে বিয়েই করবে না, অথচ এখন ধেই ধেই করে বিয়ের আসরে বসে গেল। মিলি চোপসানো মুখ নিয়েই বেনারসি পড়তে শুরু করলো। তার চিন্তার কারণ আসলে অন্য কিছু। যে লোকটাকে দেখলে সে 10 হাত দূরে লুকিয়ে পড়ে, তাকে বিয়ে করে সারা জীবন একসাথে কাটাবে কি করে? ভালোবাসার দূরে থাক, ভয়েই তো মিলি মরে যাবে। কিছু বলার আগেই লোকটা যেমন লাল চোখ করে তাকায়, বাপ রে! মিলি সুরা পড়ে বুকে ফুঁ দিল। তার জীবনে শনির দশা আসতে চলেছে, সামনে কি হবে কে জানে। বিয়ের মিনিট 10 আগে মিলির বাবা আতাউর রহমান তার কাছে এলেন। মিলি মুখ কালো করে বিছানার মধ্যভাগে বসেছিল। আতাউর রহমান তার পাশে বসে চুপ রইলেন। মেয়েটাকে তিনি অত্যাধিক ভালোবাসেন। পরিবারের ছোট মেয়ে মিলি, সবার কাছে অতি প্রিয়। তার বিয়ের বর বাছাই করতে তিনি খুব বাছবিচার করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কী যে হলো, হয়তো মিলির ভাগ্যে শিয়াম ছিল বলেই। মিলি থমথমে গলায় বলল, কি বলার জন্য এসেছো তাড়াতাড়ি বলো বাবা। বুড়িমা, রাগ করেছিস বাবার উপর? বাবার আদরের ডাক শুনেই মিলির রাগ পড়ে গেল। রাগ করিনি বাবা, অভিমান করেছি। তুমি হুটহাট এমন সিদ্ধান্ত নিলে, অথচ আমায় একবারও জিজ্ঞেস করলে না। আতাউর রহমান অসহায় কণ্ঠে বললেন, কী বা করতাম আমি বল? বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে, তাছাড়া তোরও তো কম বদনাম হতো না। বিয়ে ভাঙা মেয়েকে সমাজের সামনে কত কটু কথা শুনতে হতো। অনেক এভাবে ভরাডুবি করবে সেটা ঘুণাক্ষরেও কি টের পেয়েছিলাম? তাই বলে ওই লোকটার সাথে বিয়ে ঠিক করলে? ছেলেটা তো খারাপ না বুড়িমা, নেহাত একটু কম কথা বলে, চুপচাপ ধরনের, তাই বলে সে কি খারাপ? তার মতো ছেলে লাখে একটা পাওয়া যায়। প্রথমে তো শিয়ামকেই জামাই বানাবো ভেবেছিলাম, কিন্তু মাঝে অনেক এলো। মিলি মনে মনে ভেঙচি কাটলো। তার বাবাও দেখছি লোকটার ফ্যান। কি দেখে ওই গোমড়া মুখোটাকে সবাই এত পছন্দ করে কে জানে। আতাউর রহমান চলে যেতেই মিলি বসার ঘরে উঁকি দিল। লোকজনের সংখ্যা কম নয়,
তবে তার মাঝে মধ্যমণি হয়ে বসে আছেন শিয়াম নামক লোকটা। বরাবরের মতোই মুখ গম্ভীর করে রেখেছেন। কালো শার্ট জিন্স পরনে দেখে মিলি কপাল কুঁচকে ফেলল। বিয়েতে কেউ শার্ট প্যান্ট পরে আসে? পরক্ষণেই মনে পড়ল, লোকটা তো বিয়ে খেতে এসেছিল, বিয়ে করতে নয়। তার মতো সেও তো একই পরিস্থিতির শিকার। মিলি দরজা ছেড়ে আবার রুমে চলে এলো। তার চিন্তা হচ্ছে, এমন অনাকাঙ্ক্ষিত বিয়ের ভবিষ্যৎ কী হবে কে জানে। বিয়ে হলো এক প্রকার ঘোরের মধ্যে। 3 বার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করতে মিলির জীবন জুড়ে গেল অন্য কারোর সাথে, অন্য কারোর ঘরের বউ, ভাবি, স্ত্রী হিসেবে অদৃশ্য নাম না জানা অনুভূতিরা ঘিরে ধরল তাকে। তবে অপর পাশের লোকটার মনোভাব কী সেটা জানতে খুব ইচ্ছা হলো মিলির। লোকটা আদৌ স্বেচ্ছায় বিয়ে করলো কিনা, তাকে বউ হিসাবে মানবে কিনা, এসব হাজারো আজগুবি চিন্তা ঘিরে ধরল তাকে। এই ফাঁকে সে একবার নীরাকে প্রশ্ন করে বসল, আপা, তোর ভাসুরকে ধরে বেঁধে বিয়ে দিসনি তো? না মানে, আমাকে আবার অত্যাচার করবে না তো? নীরা সে কথার উত্তর না দিয়ে মিলির হাত টেনে ধরল। আজ সকালে হাত ভর্তি মেহেন্দি পরিয়েছিল মিলিকে। বিয়ে হচ্ছে অথচ মেহেদি পরবে না? মিলি তো পরতেই চাইছিল না, নীরাই জোর করল। সে বলল, কি গাঢ় রং হয়েছে রে বোন, শিয়াম ভাই তোকে অনেক ভালোবাসবে দেখিস। মিলি নিজেও হাতের দিকে তাকালো। আসলেই সুন্দর রং ফুটেছে। লতা পাতা আঁকা ডিজাইনের মাঝে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে এস অক্ষরটা। মানুষটা কি সত্যিই মিলির জীবনের সাথে জুড়ে গেল? মিলির অদ্ভুত লাগলো। সে আনমনে বলল, প্রথম বউটাকে বুঝি কম ভালোবাসতো? নীরা হাত ছেড়ে সোজা হয়ে বসল। কম নাকি বেশি ভালোবাসতো সেটা জানি না বোন, তবে আরিয়া ভাবি কিন্তু শিয়াম ভাইকে বিন্দু পরিমাণ ভালোবাসা তো দূর, সম্মানটুকু করতে পারেনি। নয়তো স্বামীর বন্ধুর সাথে পরকীয়ার মতো জঘন্য অন্যায় করে তার হাত ধরে পালিয়ে যাওয়ার মতো কাজটা সে করতে পারত না। তুই কি সত্যিই জানিস আপা, এর ভেতর তোর ভাসুরের কোনো দোষ ছিল না? নীরা হতাশ কণ্ঠে বলল, শিয়াম ভাইকে তোর এত অপছন্দ কেন বলতো? সে কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? খারাপ ব্যবহার কোথা থেকে করবে? আমার সাথে তো কখনোই কথা হয়নি। তবে? নীরার প্রশ্নের উত্তরে মিলি কিছুই বলতে পারল না। আসলেই তো শিয়াম নামক লোকটা তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু ওই যে সবার সাথে রাগারাগি করে, সেসব তো দূর থেকে শুনেছে মিলি। তাছাড়া কেমন গম্ভীর মুখ করে থাকে, 100টা প্রশ্ন করলে একটা উত্তর দেয়। এসব কি একজন মানুষকে অপছন্দ করার জন্য যথেষ্ট নয়? আকাশের মন আজ ভালো নেই। নিকষ অন্ধকারে প্রকৃতিকে ডুবিয়ে রেখেছে সে। মৃদু বাতাসে মিলির গায়ে কাঁটা দিচ্ছে। রুমের সাথে লাগোয়া ছোট্ট এই ব্যালকনিটা তার খুব পছন্দের। ঘন্টার পর ঘন্টা সে এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারে। তবে আজ কেন যেন ভালো লাগছে না। আজ অমাবস্যা না, তারপরও চাঁদটা মিলিয়ে আছে। হয়তো মেঘ করেছে, তারাদের টিকিটি পর্যন্ত চোখে পড়ছে না। মিলির খুব ইচ্ছে ছিল বিয়ের পর রাতে দুজনে মিলে জ্যোৎস্না বিলাস করবে, একজন অন্যজনের কাঁধে মাথা রেখে বর্ষার হাত বুলাবে। কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয়? সে দীর্ঘশ্বাস ছেড়ে রুমে ঢুকল। বিছানার উপর শিয়াম আধশোয়া হয়ে আছে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। কালো চেক শার্টের উপরে দুটো বোতাম খোলা। মিলি প্রথমে তার উপস্থিতি বুঝে চমকে উঠলেই পরক্ষণে নিজেকে সামলে নিল। আজ শিয়ামরা এ বাড়িতে থাকবে। মফস্বল থেকে এত রাতে ঢাকায় রওনা দিলে পৌঁছাতে পৌঁছাতে পরদিন হয়ে যাবে। তাছাড়া আজ ধকলও সবার উপর দিয়ে কম যায়নি। মিলি আর চোখে একবার শিয়ামকে পর্যবেক্ষণ করে নিল। শ্যামলা গড়নের পেটানো শরীর, আহামরি না হলেও খারাপ না, সুপুরুষ বলা চলে। এমন মানুষকে ছেড়ে কোনো নারী অন্যতে কীভাবে মত্ত হতে পারে? স্বভাবের দোষে, নাকি লোকটারও দোষ আছে? মিলি আর ভাবতে পারল না। লোকটা গম্ভীর গলায় বলে উঠল, এসেছ? রুমে পানি নেই কেন? নিয়ে এসো যাও। মিলি কিছুক্ষণ চোখ বড় করে থমকে রইল। সদ্য বিবাহিত বউকে কেউ প্রথমেই এমনভাবে আদেশ করতে পারে যেন তিনি মিলির শিক্ষক। ধমকে বলছে, যাও। কথা না বাড়িয়ে ধীর পায়ে পানি নিয়ে সামনে দাঁড়ালো। লোকটা চোখ বন্ধ করে আছে, ক্লান্ত বোধ হয়। মিলির কাজিনরা এতক্ষণ তাকে জ্বালিয়ে মেরেছে। মিলি ঘরে বসেও স্পষ্ট সে আওয়াজ পেয়েছিল। সে মৃদু গলায় বলল, পানি। গলাটা খানিক কেঁপে উঠল তার। লোকটার সাথে এই প্রথম কথা। আগে তো সারাক্ষণ লুকিয়ে চুপিয়ে থেকেছে। লোকটা যা ধমক দিতে জানে! এর আগেও এমন দৃশ্য বহুবার দেখেছে মিলি, তাই তো এত ভয় তার। শিয়াম নিঃশব্দে সোজা হয়ে বসে
পুরোটা গ্লাস খালি করে ফেলল। মিলি আবার বলল, আর এক গ্লাস এনে দিই? শিয়াম জবাব না দিয়ে শুয়ে পড়ল। শার্টটা ঘামে চুপসে আছে, খুলতে পারলে ভালো হতো, কিন্তু একটা মেয়ের সামনে শার্ট খুলে বসে থাকাটা কেমন বিশ্রী দেখায়, যতই মেয়েটা বউ হোক। বউ কথাটা মাথায় আসতেই তার চোয়াল শক্ত হলো। সে বলল, লাইট নেভাও, ঘুমাবো। মিলি কাঁপা কাঁপা স্বরে বলল, আমি কোথায় ঘুমাবো? শিয়াম জবাব না দিয়ে বিছানার এক পাশে সরে গেল। মিলি বুঝল লোকটা পাশে তার জন্য জায়গা করে দিয়েছে, তবে মুখে বললে কি হতো? সে লাইট নিভিয়ে সুতির একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। বেনারসি পরে আর থাকা যাচ্ছে না, গা চুল করছে, কাঁধের দিকে সেফটি পিন খুলে গেছে বোধহয়, সমানে খোঁচাচ্ছে। শাড়ি পাল্টে নিঃশব্দে বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তবে অস্বস্তি হচ্ছে খুব। কে জানতো এই লোকটার সাথে তাকে বিছানা শেয়ার করতে হবে, তাছাড়া একই রুমে পাশাপাশি এক পুরুষের সাথে। মিলি অস্বস্তিতে কাঁথা টেনে গায়ে দিল, পাছে শাড়ি এলোমেলো হয়ে গেলে। তার শোয়ার তো আবার ঠিক ঠিকানা নেই। মিলির ঘুম ভাঙল খুব ভোরে, ফজরেরও আগে। আবছা অন্ধকারে সে বাইরে বেরিয়ে এলো। শিয়াম এখনও ঘুমাচ্ছে। শেষ রাতে তারও হয়তো শীত লেগেছিল, যার দরুন সেও মিলির কাঁথার নিচে আশ্রয় নিয়েছিল। মিলি ঘুমের ঘোরে কখন যে তার উপর হাত পা তুলে দিয়েছিল বুঝতেই পারেনি। ঘুম ভাঙতেই সে পড়িমড়ি করে উঠে পড়েছে। লোকটা এই অবস্থায় দেখলে মিলি লজ্জায় পড়ে যেত। তাছাড়া আজ এ বাড়ি ছেড়ে যেতে হবে তাকে। মনটাও খারাপ। সে ঘুরে ঘুরে চারিপাশ দেখতে লাগলো। আর কিছুক্ষণ, তারপরে মিলিকে পাড়ি জমাতে হবে অন্য কোনো শহরে। অন্য কোনো বাড়ি হবে তার আশ্রয়। আচ্ছা, ইচ্ছে হলেই হুটহাট এ বাড়িতে আসতে পারবে তো তখন? ফজরের আজান পড়তে সে রুমে এলো। নামাজ পড়তে হবে। ওয়াশরুমের দরজা ভেতর থেকে আটকানো, বিছানা খালি। তার মানে শিয়াম উঠে গেছে। মিলি মিনিট 2 অপেক্ষা করতেই শিয়াম বের হলো। অজু করে এসেছে সে। মিলিকে উদ্দেশ্য করে বলল, এক্সট্রা জায়নামাজ হবে? মিলি চটজলদি জায়নামাজ এনে দিয়ে নিজেও ওয়াশরুমে ঢুকলো। অজু করে শিয়ামের পিছে দাঁড়িয়ে পড়ল। লোকটাকে দেখে এখন মোটেও বিরক্ত লাগছে না মিলির, বরং তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কী স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নিজের ভাবনায় নিজেই অবাক হলো সে। নামাজ শেষে শিয়াম বলল, আজ বাড়ি যেতে হবে। মিলি মৃদু গলায় বলল, জি জানি। ব্যাস এতটুকুই। আর কথা না বাড়িয়ে শিয়াম রুম ছেড়ে বেরিয়ে গেল। মিলি মনক্ষুণ্ণ হলো। শিয়াম আরও কিছু বলতে পারত তাকে, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো। মিলি বিয়ে নামক সম্পর্কটাকে শ্রদ্ধা করে। সে মোটেও ডিভোর্স বা এমন কোনো বিষয় মাথায় আনতে চায় না। সম্মান বাঁচাতে যে বিয়ে দেওয়া হলো, সেখানে ডিভোর্সের চিন্তা করাটা সম্মান কমবে বই বাড়বে না। কিন্তু লোকটার এমন নির্লিপ্ত ব্যবহার চলতে থাকলে মিলি নিজে কতটুকু এগোতে পারবে? মিলিদের রওনা হবার কথা ছিল সকাল সকাল, নাস্তা সারার পরে, 8টা কি 9টার ভেতর। কিন্তু শেষ মুহূর্তে রওনা হতে হতে 12টা বেজে গেল। মিলি যেন যেতেই চাইছিল না। তাকে এক প্রকার জোর করে গাড়িতে বসানো হলো। গাড়িতে বসার আগে আতাউর রহমান মিলিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। মেয়েটাকে এভাবে বিয়ে দিতে তার নিজেরও ভালো লাগেনি। মেয়ের মতামত না নিয়ে হুটহাট এক বিবাহিত ছেলের হাতে তুলে দেওয়া নিয়ে মিলি যে তার উপর রেগে আছে সে কথাও তিনি বুঝতে পেরেছেন। তবে মেয়েটাকে তিনি অপাত্রে দান করেননি। শিয়ামকে তিনি খুব ভালোভাবে চেনেন, বড্ড পছন্দ করেন ছেলেটিকে। মিলির হাতটা শিয়ামের হাতে তুলে দিতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। বললেন, আমার বুড়িমাকে দেখে রেখো বাবা, অযত্ন করো না কখনো। শিয়ামকে তখন উদ্ভ্রান্তের মতো দেখালো। সে প্রত্যুত্তর না করে মাথা নাড়ল। মিলির হাত তখনও তার হাতের মুঠোয় বন্দি। মিলির কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল তখন। নিজেকে কেমন পরিপূর্ণ মনে হচ্ছিল। তার বাবার কান্না দেখে সে নিজেও কেঁদে ফেলল। অথচ সে বারবার নিজে শক্ত থাকার প্রতিজ্ঞা করেছিল। ভেবেছিল যাওয়ার সময় একটুও কাঁদবে না, একদম শক্ত থাকবে, নয়তো বাবা মাকে কে সামলাবে। আপাও যে তার সাথেই যাচ্ছে। দুজনার একই শ্বশুরবাড়ি হলো, কিন্তু অবাধ্য চোখ কথাই শুনল না, সমানে বর্ষণ হয়েই চলল। গাড়িতে বসেও মিলির কান্না থামল না। একটু পর পর হিঁচকি তুলে কাঁদতে থাকলো। নীরা পাশে বসে বারবার সান্ত্বনা দিতে লাগলো। নীরার স্বামীর নাম সৌরভ। বেশ হাসি খুশি মানুষ, শিয়ামের মতো মোটেও না, বরং পুরো উল্টো। সে মিলিকে স্বাভাবিক করতে বলে উঠল, তোমাকে আজ থেকে কি বলে ডাকবো বলো তো? মিলি বলে ডাকবো নাকি ভাবি বলবো? মিলির ততক্ষণে কান্না কমে গেছে। ভাবি কেন ডাকবেন সৌরভ ভাই? আমি কি আপনার চেয়ে বয়সে বড়?
কিন্তু ভাইয়া তো আমার চেয়ে বড়, তার বউ হিসেবে বয়সে না হলেও সম্পর্কে তুমি আমার বড়ই হও। শিয়াম ড্রাইভিং করতে করতে একবার আর চোখে মিলির দিকে তাকালো। মিলি বলল, সে আমি জানি না, আমাকে আপনি ভাবি বলে ডাকবেন না, মানে ডাকবেন না। কেমন অদ্ভুত লাগবে আমার কাছে। তাছাড়া আমি আপনার ছোট বোন হই, বলেছিলেন না? সৌরভ হেসে ফেলল। আচ্ছা, ডাকবো না, তবে তুমি আমার বোন হলে ভাইয়াকে তো দুলাভাই ডাকতে হয়। শিয়াম কড়া চোখে তাকালো। সাথে সাথে সৌরভ নিভে গেল। তার ভাইটাকে সে জমের মতো ভয় পায়। হুটহাট রেগে যাওয়া তার স্বভাব, যদিও আগে এতটাও রাগী ছিল না। আরিয়া বেইমানিটা করার পরেই শিয়াম থামলেও মিনি নিজেকে সামলাতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। নীরা থামাতে চাইলেও সে থামল না। হাসতে হাসতে বলল, এটা কিন্তু বেশ হবে সৌরভ ভাই। সৌরভ নিজেও মাথা চুলকে হাসল। বাড়িতে যখন পৌঁছল, মিলি তখন ঘুমে কাদা। বোনকে আষ্টে পিষ্টে জড়িয়ে হুঁশ জ্ঞান ফেলে শুয়ে আছে। শিয়াম সেদিকে ভ্রুক্ষেপ না করে ভেতরে চলে গেল। সৌরভ বলল, তোমার বোন তো দেখছি একদম তোমার মতো নীরা। একবার ঘুমালে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলেও উঠানো যাবে না। নীরা চোখ পাকালো। ফাজলামি না করে সামনে থেকে সরো। সৌরভ হাসতে হাসতে চলে গেল। মিলি উঠল আরও একটু পর। নীরার ঠেলাঠেলিতে না উঠে উপায় আছে। সে চোখ পিটপিট করে বাড়িটার দিকে তাকালো। আলিশান প্রাসাদের মতো দেখতে, তবে কিছুটা পুরনো আমলের। সামনে অনেকটা অংশ খালি পড়ে আছে, একটা গাছ অবধি নেই। সচরাচর এমন বাড়ির সামনে সুন্দর বাগান থাকে, কিন্তু এখানে নেই। মিলি এর আগে দুবার এসেছিল এ বাড়িতে। আপার সাথে দেখা করে চলে গেছে সবসময়, থাকেনি কখনো। তবে এবার থেকে এ বাড়িতেই থাকতে হবে তাকে। শিয়ামের মা মিসেস রেনু সৌরভের মতো হাসি খুশি মানুষ। এমনকি এ বাড়ির কাজের মহিলা গেটের দারোয়ানটাও হাসি খুশি। শুধু একটা মানুষই গোমড়া মুখ। মিলিকে দেখে রেনু বেগম খুশিতে দৌড়ে এলেন। পায়ে একটু লাগলো বোধহয়। সেসবে গুরুত্ব না দিয়ে মিলিকে জড়িয়ে ধরলেন। তার সংসারটা এবার যদি পরিপূর্ণ হয়। শিয়ামের ঘরটা খুব বড়। বিশালাকার রুমটায় দু একটা রংচঙহীন শুভ্র আসবাবপত্র ঘিরে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ছেলেদের রুমও এত গোছানো হয়? মিলির নিজের রুমের অবস্থা মনে পড়লেও মাথা ঘুরে ওঠে। সে নিজে খুবই অগোছালো মানুষ। বরাবরই এ নিয়ে মায়ের কাছে প্রচুর বকা খেতে হয়। সে ধীর পায়ে রুমের মাঝে এসে দাঁড়ালো। বাড়ি থেকে লাগেজ নিয়ে এসেছে সে। এখন শুধু ওয়াশরুম খোঁজার পালা। মিলি বারবার বলেছিল এ রুমে তার সাথে আসতে। নীরা আসেনি। শিয়ামের রুমে সচরাচর কেউ প্রবেশ করে না। শিয়াম নিজেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সেই জন্যেই নীরা মিলিকে দরজা অবধি এগিয়ে দিয়ে গেছে। ভেতরে ঢোকার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। ব্যালকনির দরজা খুলে শিয়াম রুমে ঢুকলো। মিলি তাকে লক্ষ্য করে বলল, পানি খাবেন? সে মূলত টিটকারি দিতেই কথাটা বলেছে। লোকটা কাল বাসর রাতে নতুন বউকে প্রথমেই কিনা পানি খাবার কথা বলে। লোকটার বোঝা উচিত বিয়েটা কোনো ছেলে খেলা নয়। তাছাড়া মিলির কথায় শিয়াম কতটা রিয়্যাক্ট করে এটাও মিলি দেখতে চায়। মিলির ভাবনায় জল ঢেলে দিয়ে শিয়াম বলল, নিয়ে এসো। মিলি হতভম্ব হয়ে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে গেল। লোকটা টিটকারিও বোঝে না। শিয়াম পুরো গ্লাস শেষ করে বলল, থ্যাঙ্কস। মিলি উত্তর না দিয়ে লাগেজ খুলল। সুতির শাড়ি বের করে ওয়াশরুমের উদ্দেশ্যে এদিক ওদিক তাকালো। পরক্ষণেই ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াতে শিয়াম বলল, শোনো। মিলি পিছু ঘুরে সোজা হয়ে দাঁড়ালো। আমায় বলছেন? শিয়াম ইতস্তত ভঙ্গিতে বলল, নতুন জায়গায় কোনো সমস্যা হলে আমায় জানাবে। নীরাকে বিরক্ত করার দরকার নেই, যেহেতু দায়িত্ব আমি নিয়েছি। মিলি মুখ খোলার আগে আবার বলল, তোমার বাবা ভরসা করে আমায় বলেছেন। শুধু এই জন্যে? হুম। আচ্ছা। মিলির হঠাৎ মন খারাপ হয়ে গেল। লোকটা শুধুমাত্র বাবার কথা রাখতে এমন বলল, নিজে থেকে নয়। পরদিন সকালে ঘুম থেকে উঠেও মিলি একই দশা দেখতে পেল। তার হাত পা আজও শিয়ামের উপর তুলে দেওয়া। বেচারা ঘুমের ঘোরে তার হাত থেকে বাঁচতে হয়তো বিছানার কোণে আশ্রয় নিয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি। বিছানার একেবারে কিনারায় শিয়াম শুয়ে আছে, আর একটু হলেই ধপ করে নিচে পড়বে। মিলি নিজের মাথায় গুঁতো দিল। তার ঘুমোবার অভ্যাস খুবই বাজে। রাতে ঘুমালে সারা বিছানা জুড়ে ফুটবল খেলে বেড়ায়। এই জন্য নীরা কখনো তার সাথে শুতে রাজি হতো না। তারা দুজন ঘুমোতো দু রুমে। মিলির ঘুমানোর এই অভ্যাসের জন্য নীরা প্রায়ই মজা করত। বলতো, বিয়ের পর বরকে লাথি দিয়ে মেরে দিস না যেন।
রাগী স্বামী কপালে জুটলে গালে দু একটা পড়লেও পড়তে পারে। তখন কথাগুলো শুনে রেগে গেলেও এখন তার মর্ম হাড়ে হাড়ে বুঝতে পারছে মিলি। এরই মাঝে শিয়ামের ঘুম ভেঙে গেল। নিজের অবস্থান বুঝতে সে কিছু সময় থম মেরে রইল। কাল রাতেও মিলি একই কাণ্ড করেছিল, তখন বুঝেও না বুঝার ভান করেছিল শিয়াম। কিন্তু আজ তাড়াতাড়ি উঠতে হবে, নামাজের সময় হয়েছে। মিলির ভাবনার মাঝেই শিয়াম ঘুম জড়ানো গলায় বলল, গায়ের উপর থেকে হাত পা সরাও, উঠবো আমি। শিয়ামের আওয়াজ পেয়ে তড়িৎ গতিতে উঠে পড়ল মিলি। অস্বস্তিতে তার শরীর ঝিমঝিম করছে। সে ইতস্তত ভঙ্গিতে বলল, আপনি কিছু মনে করেননি তো? শিয়ামও উঠে বসল। না, কিছুই না। শিয়াম তীক্ষ্ণ নজরে তাকালো। মিলি আমতা আমতা করে বলল, না মানে আমি কিন্তু গায়ে পড়া টাইপ মেয়ে নয়, আসলে একা একা ঘুমোনোর অভ্যেস নাই তো, তাই আর কি। শিয়াম বিছানা ছেড়ে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছি। কথাটা বলে সে আর দাঁড়ালো না, ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মিলির নজর তখনও তার দিকে নিবদ্ধ। এ বাড়িতে সকালে এক একজন এক এক সময় নাস্তা করে। শিয়ামের সব কিছুই রুটিন মাফিক, তার সময়ের এদিক ওদিক হয় না। সে অফিস যাওয়ার আগে নাস্তা সেরে ধীরে সুস্থে বাড়ি ছেড়ে বের হয়। সৌরভ অফিস যায় দৌড়াতে দৌড়াতে, প্রায়ই তার ঘুম থেকে উঠতে লেট হয়। সে নাস্তা করে আর ড্রেস পরে একসাথে। এ নিয়ে নীরার সাথে প্রায় সৌরভের ঝগড়া লেগে যায়। তাদের ঝগড়া থামান রেনু বেগম। তিনি বরাবরই বউয়ের সাপোর্ট নেন। এ নিয়ে সৌরভের আক্ষেপের শেষ নেই। সে হতাশ সুরে বলে, বৌমা পেয়ে ছেলেকে পর বানিয়ে ফেলে, এমন শাশুড়ি বোধহয় তুমি এক পিসি আছো মা। আসো ঝটপট তোমার পায়ের ধুলো দাও, নিজেকে ধন্য করি। মিলি নিজেও এ দুদিনে বুঝতে পেরেছে রেনু বেগমের মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। কী মিষ্টি সম্পর্ক তার আর নীরার। মিলিকে তিনি আপন করে নিয়েছেন। কী ভালো ব্যবহার। বিকেলে সৌরভ অফিস থেকে ফেরার পর মিলি তাদের রুমে গেল। দরজায় নক করে বলল, আসবো সৌরভ ভাই? সৌরভ এক গাল হেসে বলল, আরে বোন ভাবি যে, এসো এসো। মীরা পাশেই বসে জামা কাপড় আলমারিতে তুলছিল। মিলি কিছু বলার আগে সে বলল, বোন ভাবি আবার কি? সৌরভ ব্যাখ্যা করার সুরে বলল, বুঝলে না, তোমার বোন মানে আমার শালি হিসেবে তো মিলি আমার বোন হয়, তাই না? এদিকে ভাইয়ের বউ হিসেবে ভাবি, তো একসাথে বোন ভাবিই তো হলো, বলো? মীরা খেপে উঠল, কেন? কালও যে তোমায় বলল ভাবি না ডাকতে, তবু কেন বলবে? ফাইজলামি করো তাই না? সব সময় ফাইজলামির মুডে থাকা বের করছি তোমার। আর একবার এসব ফালতু ফাইজলামি করে দেখো। নীরার ধমকে সৌরভ একটু চুপসালো। মাথা চুলকে বলল, আমি তো মহা জ্বালায় পড়লাম রে বাবা। ভাবি ডাকলে তোমরা রাগ করো, আর বোন ডাকলে ভাইয়া রাগ করে। আমি কোন দিকে যাব বলো তো? মিলি বিস্মিত হয়ে হাঁ করে তাকিয়ে রইল। নীরা বলল, কোন ভাইয়া রাগ করে? শিয়াম ভাই? তো আমার আর কয়টা ভাইয়া আছে শুনি? নীরা নিজেও খুব অবাক হলো, তবে মনে মনে খুশিও হলো। যাক, শিয়াম ভাই একটু তো সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হচ্ছেন, না হয় আস্তে ধীরেই হোক, ক্ষতি কী? অমন বিষাক্ত অতীত থেকে বেরোতে একটু তো সময় লাগবে। মিলি নিজেও বেশ খুশি হলো, তবে প্রকাশ করল না। বলল, যে যাই বলুক, আপনি আমাকে মিলি বলেই ডাকবেন সৌরভ ভাই। ওসব উল্টো পাল্টা নামে মোটেও ডাকা চলবে না। একটু বাদেই সৌরভের ঘরে মিলির আবার ডাক পড়ল। মীরা বলল, তখন কি বলতে এসেছিলে বোন? না বলেই তো চলে গেলে। মিলি চেয়ার টেনে বসলো। ঘরে বসে বোর হচ্ছিলাম আপা, চল না একটু ঘুরে আসি। রাস্তার মোড়টায় একটা ফুচকার দোকান বসে জানিস? সৌরভ প্রায় লাফিয়ে খাট ছেড়ে নামলো। আরে, এ কথা আমায় আগে বলবা না? ফুচকা আমার কত পছন্দ জানো? কলেজ লাইফে ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় কেউ আমায় হারাতে পারতো না। কী আশ্চর্য, আপনি ফুচকা খান সৌরভ ভাই? আপনি না পুরুষ মানুষ? নীরা ঠোঁট টিপে হাসল। সৌরভও খানিক অপ্রস্তুত হাসল। ফুচকার গায়ে পুরুষ মহিলা লেখা থাকে নাকি শালিকা? মিলি নিজেও এবার হেসে উঠল। শিয়াম সিঙ্গেল সোফাটার উপর বসে ল্যাপটপ ঘাঁটছে। টি শার্ট ট্রাউজারেও তাকে বেশ দেখাচ্ছে। মিলি মিনিট দুয়েক দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখল। শিয়াম সেদিকে না তাকিয়ে বলল, কিছু বলবে? মিলি হকচকিয়ে বোকা হাসল। রুমে প্রবেশ করে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, আমরা ফুচকা খেতে বাইরে যাচ্ছি, মানে আমি, আপা আর সৌরভ ভাই। শিয়াম ল্যাপটপ থেকে চোখ সরালো, চোখে সুচালো দৃষ্টি, বলল, আচ্ছা। মিলি হতাশ হলো। লোকটা সব সময় এত অল্প কথা বলে, এভাবে কথা এগুলো যায়? আচ্ছা বলার পর কি বলা যায়? মিলি ভাবতে লাগলো। শিয়াম বলল, আর কিছু?
আপনি যাবেন আমাদের সাথে? শিয়াম বেশ কিছুক্ষণ মিলির মুখ মানে তাকিয়ে থাকলো। মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, অথচ এখন শীতকাল। ভয় পাচ্ছে নাকি? কাকে দেখে? সে সাথে গেলে মেয়েটা ঠিকমতো এনজয় করতে পারবে তো? তাকে দেখলেই কেমন তটস্থ হয়ে থাকে। শিয়াম আবার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, না, আমার কাজ আছে। মিলির কী যে খারাপ লাগলো, মুখের উপর কেউ এভাবে না বলে, তাও আবার নতুন বউকে। ঠিক এজন্যই মিলি আসতে চাইছিল না। নীরাই জোর করল, বলল, শিয়াম ভাইকে একবার বল, একসাথে সবাই ঘুরে আসা হবে, দেখবি খুব ভালো লাগবে। শিয়াম ভাই তো কখনো এভাবে বেড়ায়নি, তেমন একটা বন্ধু বান্ধবও নেই, সেই জন্য এমন গম্ভীর হয়ে থাকে। আমাদের সাথে গেলে তার মনটাও ভালো হবে। মিলি নীরাকে বকতে বকতে বেরিয়ে এলো। রেনু বেগম ড্রয়িং রুমেই ছিলেন। মিলির মলিন মুখ দেখে বললেন, মন খারাপ কেন রে মা? নীরা বলল তোরা বাইরে ঘুরতে যাবি, তুই কি যেতে চাইছিস না? মিলি বলল, আমি না আন্টি, তোমার ছেলে যাবে না। আমি বললাম, তবু না করে দিল। রেনু বেগম মিষ্টি হাসলেন। এই সামান্য কারণে মন খারাপ করতে আছে? দাঁড়া, এক্ষুনি মন ভালো করার ব্যবস্থা করছি। রেনু বেগম কী করলেন বোঝা গেল না, তবে তিনি শিয়ামের রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই শিয়াম রেডি হয়ে বেরিয়ে এলো। গম্ভীর গলায় বলল, চলো, কোথায় যাবে?